এই বৃষ্টির দিনে আমার বাড়িটা একেবারে ভরে উঠতো হাসির আনন্দে। আর সময়ের পরিবর্তনে এ বাড়ি এখন শূন্য হয়ে গেল। কার নজর যে লাগলো আমার এই সুখের সংসারে। কি গো গিন্নিমা, একা একা কি বিড়বিড় করছো অত? আর কি বলবো দুঃখের কথা মালা, আমার বাড়িটা যে এমন বৃষ্টির দিনে হাসি আনন্দে ভরে থাকতো, আর আজ দেখ শূন্য বাড়িটা আমার খা খা করছে। কি আর করবে বলো গিন্নিমা, দুনিয়ার নিয়ম যে এমন, আজ যারা আছে কাল আর তারা থাকবে না পাশে। এই বৃষ্টির দিনের কথা মনে আছে তোর মালা? কেন মনে থাকবে না গিন্নিমা, এই দিনে সকালের খাবারে একটা আলাদাই আবদার থাকতো, কুমড়ো দিয়ে ইলিশের তরকারি। আর এই তরকারিটা গয়া দিদি যা রাঁধতো না, আহ সে স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। কতদিন হলো সেই তরকারির স্বাদ পাই না। তা তুমি ঠিকই বলেছো গিন্নিমা, গয়া পিসির মতো রান্নার হাত আর দুটো আমি দেখিনি এ গায়ে। যেমন তার কথার ধার, তেমনই তার রান্নার হাত। কি নিয়ে এত আলাপ চলছে তোমাদের শুনি? না তেমন কিছু না। তুমি ঘুম থেকে উঠলে কখন? এই তো এখনই উঠলাম, ভাবলাম আর একটু গড়াগড়ি করি, কিন্তু বাইরে বৃষ্টির শব্দ শুনে আর ঘরে শুয়ে থাকতে পারলাম নিকো। আমরাও তো বৃষ্টি দেখে আর পুরনো দিনের কথা ভুলে থাকতে পারলাম না কর্তাবাবু। কুমড়ো দিয়ে ইলিশের তরকারির কথাই বলছিলাম গিন্নিমার সাথে। তুই আবার এইসব কথা বললি কেন তোর বাবুর সামনে? তোকে না মানা করেছি ওর সামনে এইসব কথা তুই তুলবি না। আগে আমার মনে ছিল না গিন্নিমা, বেমালুম মুখ ফসকে বেরিয়ে গেছে। ওকে বকে আর কি হবে গিন্নি, এইসব স্মৃতি কি আর ভুলে থাকা যায়? না জানি আমার তপনের পরিবারের সবাই কেমন আছে। ছেলে মেয়ে দুটো সেই ছোট থাকতেই ওরা চলে গেল, না জানি এখন কত বড় হয়েছে। আর ওদের তো আমাদের কথা মনেও নেই হয়তো। তা মনে থাকবে কি করে, ওরা যখন এ বাড়ি ছেড়ে গেল তখন তো অরুণের বয়স কেবল 3 বছর, আর আমাদের ইন্দু তো তখন কোলের শিশু। ওগো তুমি একবার যাও না, ওদের খোঁজ নিয়ে বাড়িতে নিয়ে এসো। আমার আর ভালো লাগে না এইভাবে একা একা থাকতে। আমারও যে আর এভাবে থাকতে ভালো লাগে না গিন্নি, কিন্তু কি করব বলো, সবার ভালোর জন্য কিছু করতে গিয়ে আজ আমি সকলের কাছে খারাপ হয়ে গেলাম। চলো তোমরা খাবে, চলো। এখানে বসে এসব স্মৃতি মনে করতে থাকলে আজকে আর খাওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ তাই চল, এসব মনে করলে আর খেতে মন চাইবে না। চলো আমরা খেয়ে নিই। তারপরে কি হলো দাদু? রাজার পুত্র বাড়ি ছেড়ে চলে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি কখনো? ফিরে আসবে কি করে, সে তো সব ছেড়ে ছুড়ে তার বউ ছেলে মেয়ে নিয়ে চলে এসেছে বাড়ি ছেড়ে। ও দাদু বলো না তারপরে কি হলো? রাজার পুত্র আর কখনো সে বাড়িতে ফিরে যায়নি, সামান্য ভুল বোঝাবুঝি নিয়ে তাদের পরিবার ভেঙে যায়। কি ব্যাপার, এত রাত হয়ে গেল এখনো তোরা মামাকে এইভাবে জ্বালাচ্ছিস? খাবি না নাকি তোরা? মামা খেতে দেবো আপনাকে? সে কি আমাদের খেতে দেবে? তা তপন কোথায়, ও খাবে না নাকি? কেন দাদু, তুমি জানো না বাবা বৃষ্টির দিন এলে যে খাবার খায় না? হ্যাঁ দাদু, বৃষ্টির দিন এলে বাবার খুব মন খারাপ থাকে। সে তো থাকবেই, এ যে পুরনো দিনের জখম, এত তাড়াতাড়ি তো ভোলা যে অসম্ভব। কি হয়েছে দাদু, কি বলছো তুমি এক মনে? ও কিছু না দিদি ভাই। ও হ্যাঁ বৌমা, আমাদের এখানেই খেতে দাও। দাদু, তুমি কি আমাদের থেকে কিছু লুকাচ্ছ নাকি? আমাদের খুলে বলো তো। এত তোদের শোনার দরকার নেই, বড্ড বেশি কথা বলিস তোরা। চুপচাপ খেতে বস, আমি এক্ষুনি খেতে দিচ্ছি, আর খাওয়া শেষ করে ঘুমোতে যা। ও দাদু বলো না, আমাদের থেকে কি লুকোচ্ছ তুমি? তোরা এখন যথেষ্ট বড় হয়েছিস, এখন তোদের সবটা জানা দরকার। আজকে রাতে ঘুমানোর সময় তোদেরকে আমি সব খুলে বলবো। ঠিক আছে দাদু, আমরা রাতে ঘুমানোর সময় তাহলে তোমার থেকে সব শুনবো। চুপ কর দাদা, মা চলে এসেছে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? কি হয়েছে
হয়েছে? সকাল সকাল কোথায় গিয়েছিলে? তুমি নেই বলে আমিও আর কাউকে জল খাবার খেতে ডাকিনি, ঘুম থেকেও ডাকিনি এখনো কাউকে। সে কি কথা, মামা এত দূর থেকে এসেছে আমাদের বাড়ি আর তুমি এখনো না খাইয়ে রেখেছো মামাকে? আমি গরম গরম জিলিপি এনেছি, মামা আর ছেলে মেয়েকে খেতে দাও। ছেলে মেয়ে তো মামার সাথেই শুয়ে আছে, তুমি দাঁড়াও, আমি ওদেরকে ডেকে সবাইকে একসাথে খেতে দিচ্ছি। ওই তো মামা ঘুম থেকে উঠে গেছে। তা মামা, অরুণ আর ইন্দুবালাকেও তো ডেকে নিয়ে আসতে পারতেন। ওরা তো ঘরে নেই, আমি ঘুম থেকে উঠে তো কাউকে পাশে পেলাম না। সে কি কথা মামা, এই সাত সকালে ওরা আবার কোথায় গেল? যাও তো গিন্নি, ঘরে গিয়ে দেখে আসো তো। ওরা বোধহয় পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছে, আমি এক্ষুনি ওদেরকে ডেকে দিচ্ছি, দাঁড়াও। ওগো, ওরা যে কেউ ঘরে নেই, সাথে ওদের জামা কাপড়ও দেখছি নে। ওরা জামা কাপড় নিয়ে আবার কোথায় গেল? জামা কাপড় নিয়ে কোথায় যাবে ওরা? তুমি ভালো করে ঘরটা খুঁজে দেখেছো তো সব? হ্যাঁ গো হ্যাঁ, আমি সব তন্ন তন্ন করে খুঁজে এসেছি। নারীর টান বুঝলে ভাগ্নে, ওরা ঠিক কমলপুর গেছে। কমলপুরের কথা ওরা কি করে জানলো মামা? নিশ্চয়ই তুমি বলেছো ওদের এসব। হ্যাঁ, আমি সব বলেছি ওদের। আর কতদিন ওদের আপনজনের থেকে দূরে রাখবি বলতো? আর এখানে থাকা যাবে না, চলো ওদের খুঁজতে বের হই। ওরা ছেলে মানুষ, না জানি কোন পথে বিপদ আপদে পড়ে যায় আবার। হ্যাঁ হ্যাঁ, তাই চল সবাই বেরিয়ে পড়ি। বাড়িতে কেউ আছো নাকি? কেলো তোরা? এই বুড়ির বাড়িতে তো কেউ আসে না সচরাচর, তোদের তো ঠিক চিনলাম না। তা কি করতে এসেছিস তোরা? আমরা পাশের গায়ে থাকি গো ঠাকুমা, এই গায়ে ঘুরতে এসেছিলাম। বড্ড জল তেষ্টা পেয়েছে, আমাদেরকে একটু জল খাওয়াবে গো? কেন খাওয়াবো না বাছা, এই গয়ার বাড়িতে এক সময় 20-50 জনের পাত পড়তো। তোরা বস, এইখানটাতেই বস, আমি এক্ষুনি তোদের জন্য জল আর মুড়কি নিয়ে আসছি। তোদের দেখে মনে তো হচ্ছে অনেকটা পথ এসেছিস। সকাল থেকে কিছু খেয়েছিস তোরা? না গো ঠাকুমা, এ গায়ে তো আমাদের পরিচিত কেউ নেই যে তাদের ঘরে ঢুকে দুটো ভাত খাবো। কে বলেছে তোদের কেউ নেই? এই যে আমাকে এখন ঠাকুমা বলে ডাকলি, আমি থাকতে খালি পেটে তোরা কেন ফিরে যাবি? তাহলে আজকে দুপুরে আমরা তোমার এখানেই ভাত খাবো ঠাকুমা। ঠিক আছে দাদা ভাই, তোরা কি খাবি শুধু বল আমাকে। আমার রান্না যে একবার খেয়েছে, সে আর ভুলতে পারেনি আমার রান্নার স্বাদ। আমরা কখনো কুমড়ো দিয়ে ইলিশের তরকারি খাইনি ঠাকুমা, এই বৃষ্টির দিনে আমাদেরকে আজকে কুমড়ো দিয়ে ইলিশের তরকারি রেঁধে খাওয়াবে গো। কিন্তু ওই তরকারিটা যে আমি আর এখন রাঁধি না দাদা ভাই, ওই তরকারিটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজ বৃষ্টির দিনে তোমার নাতিরা তোমার কাছে একটু তরকারি খেতে চেয়েছে, আর তুমি কিনা দেবে না? ঠিক আছে, তাহলে আর আমাদেরকে খেতে দিতে হবে না। এই গয়ার বাড়ি থেকে কেউ কখনো খালি পেটে যায় না। তোরা যখন খেতে চেয়েছিস, অবশ্যই আমি রান্না করব। ঠিক আছে ঠাকুমা, তুমি তাহলে রান্না শুরু করো, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসছি। ঠিক আছে, যা বাছা, তবে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাস তোরা। আচ্ছা ঠাকুমা। ও মালা, বাইরে যে আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আচারের বয়ামগুলো তুলেছিস? হ্যাঁ গো গিন্নিমা, আচারের সব বয়াম আমি সেই কখন উঠিয়ে রেখেছি ঘরে। আরে ছাতা মাথায় ওরা দুজন কে আসে এদিকে? কে গো বাছা তোমরা? তোমাদের তো আগে কখনো দেখিনি এ গায়ে। আমাদের আপনারা চিনবেন না, আমরা এসেছি পাশের গা থেকে। পথে গয়া বুড়ির বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে ঠাকুমা খুব অসুস্থ হয়ে পড়েছে, আপনারা সবাই চলুন সেখানে। সে কি কথা, দিদি অসুস্থ হয়েছে? আমরা তো খবর পেলাম না। জামালা, ঘর থেকে তাড়াতাড়ি তোর কর্তা বাবুকে ডেকে দে। কি হয়েছে? এত শোরগোল কিসের বাইরে?
এই ছেলে মেয়ে দুটো খবর নিয়ে এসেছে গয়া পিসি নাকি খুব অসুস্থ, শরীর খারাপ। এক্ষুনি চলো কর্তাবাবু। সে কি কথা, চল চল সবাই দিদির কাছে যাই। ছেলে মেয়ে দুটো সেই কখন বেরোলো, এখনো ফেরার নাম নেই। ওতে আবার কোনো বিপদ আপদ হলো না তো? ওদের জন্য যে আমি কুমড়ো ইলিশের তরকারি রেঁধে বসে আছি। কোথায় দিদি, কোথায় তুমি? কি হয়েছে তোমার? এ কি গোপাল, তুই এখানে? আজ বড্ড দিদির কথা মনে হয়েছে। এতদিন কোথায় ছিল এই দরদ? এ কি দিদি, তুমি তো সুস্থই আছো, তাহলে এই ছেলে মেয়ে গিয়ে আমাদের বললো কেন যে তুমি অসুস্থ? কারা গো তোমরা? এই বৃষ্টি মাথায় আমাদের মিথ্যে বলে এখানে নিয়ে এলে কেন গো? ওরা যে আমাদের তপনের ছেলে মেয়ে গো, তোমাদের সবাইকে আবার এক করবার জন্যই ওরা এসেছে এখানে। আমাদের তপনের ছেলে মেয়ে কত বড় হয়ে গেছে ওরা। আয় আয় দাদু ভাই, তোরা আমার বুকে আয়। একবার যখন এসেছিস তোদেরকে আর ফিরে যেতে দেব না। হ্যাঁ রে তপন, এতদিনে কি এই বুড়ো কাকা কাকিমার কথা একটুও মনে পড়েনি? কে বলেছে মনে পড়েনি? বৃষ্টি এলেই যে কুমড়ো ইলিশের তরকারির কথা ভেবে আর সেদিন ভাত মুখে তুলিনি। আমি কে? আমি তো আর তোদের কেউ না, আমার কথা তো আর কেউ মনেই করেনি। তোমাদের হাতের কুমড়ো ইলিশের তরকারি খাবার লোভেই তো সবাইকে নিয়ে এলাম গো ঠাকুমা। সবাই মিলে বৃষ্টির দিনে একসাথে তোমার হাতের কুমড়ো ইলিশের তরকারি দিয়ে আর জমিয়ে খাওয়া দাওয়া করব ঠাকুমা। বেশ, আয় সবাই বসে পড়। আজকে সবাইকে একসাথে বসে বৃষ্টির দিনে কুমড়ো ইলিশের তরকারি দিয়ে খাওয়াবো। কি রে গোপাল, এত সকাল সকাল কাজে যাচ্ছিস বুঝি? হ্যাঁ গো খগেনদা, এই তো কাজে যাব, তাই জালটা একটু মেরামত করে নিচ্ছি। তা তুমি হঠাৎ আমার বাড়িতে, কিছু হয়েছে নাকি খগেনদা? এই শোন গোপাল, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ গো খগেনদা? আজকে মোড়ল মশাইয়ের বাড়িতে বিশাল আয়োজন হবে। তুই নদী থেকে বড় দেখে কয়েকটা ইলিশ মাছ ধরে আনবি, কেমন? কেন খগেনদা, আজ কি এমন আছে যে মোড়ল মশাইয়ের বাড়িতে এত আয়োজন হবে? আরে আজকে মোড়ল মশাইয়ের ছেলে বৌমা বাড়ি ফিরছে। মোড়ল মশাই আজকে ওদের বউ ভাত উপলক্ষেই এত আয়োজন করছেন, বুঝলি? কিন্তু খগেনদা, এই সময় তো তেমন ইলিশ পাওয়া যায় না। ওরে ওসব শুনতে চাই না, অবিনাশ বাবুর বাড়ির আয়োজন বলে কথা। যে করি হোক তোকে মাছ জোগাড় করে এনে দিতেই হবে। আচ্ছা খগেনদা, এখন তো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, তাও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কেমন? একদম নাটক করিস না গোপাল, তুই ভালো করেই জানিস মোড়ল মশাই আমার কথা কতটা মানে। আমি চাইলি এখন মোড়ল মশাইকে বলে তোর শাস্তির ব্যবস্থা করে দিতে পারি, জানিস? আমি তো আনবো না বলছি না, কিন্তু এখন ইলিশ মাছ যেহেতু পাওয়া যাচ্ছে না, আর ইলিশ মাছ পাওয়া গেলেও সেটা ভাগ্যের ব্যাপার। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, বললাম তো। ওসব চেষ্টা তোর কাছে রাখ, ইলিশ মাছ তোকে এনে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি চললাম, তুইও কাজে যা। আর মাছ নিয়ে যেন ফেরা হয়, মাছ না নিয়ে ফিরলে কিন্তু তোর কপালে চরম দুঃখ আছে। এখন যা গোপাল। কি গো নীলিমা, তোমাকে কতবার বলবো, এক কথা তুমি কি বুঝতে পারো না? দেখো, আমার মাথাটা কিন্তু গরম আছে। তুমি দয়া করে এসবের মাঝে এসো না। আমি এসব আর সহ্য করতে পারছি না। আমার মাকে নিয়ে তোমার এত সমস্যাটা কোথায় নীলিমা? বুড়িকে আমার একদম সহ্য হয় না। সারা দিন শুয়ে বসে থাকবে আর আমি ভূতের খাটনি খাটবো। বয়স হয়েছে মায়ের, এখন কি আগের মতো গায়ের জোর আছে? তুমি এভাবে বলো না। গায়ের জোর নেই, সেজন্যই তো বলছি এই বাড়ি থেকে বের করে দাও ওই বুড়িকে। সারা দিন জ্বালিয়ে মারে আমাকে। শোনো নীলিমা, একদম উল্টোপাল্টা কথা বলবে না। মা কোথাও যাবে না, এই বয়সে মা কোথায় যাবে? তুমি তো বুড়িকে আলাদা করে দিতে পারো। উনি নিজের মতো রান্না বান্না করে নিজের মতো থাকবেন। নীলিমা, তোমার মনে কি একটু দয়া মায়া নেই? এই বয়সে উনি নিজে রান্না করে খাবে? দেখো নীলিমা, মা কোথাও যাবে না, তোমার যা ইচ্ছা করবার করো। আজ এই বাড়িতে বুড়ি থাকবে, নয়তো আমি থাকবো, এই বলে দিলাম। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নীলিমা? আমি এসব হুমকিতে ভয় পাই না, মনে রেখো। হুমকি দিচ্ছি না, সত্যি বলছি। থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি চললাম। তুমি যেও না বৌমা, আমি তো কারো অসুবিধা করি না।
আমি তো ঘরে এক কোণায় পড়ে থাকি। দেখো বুড়ি, বাড়ির ওই এক কোণাটাই আমার কাছে কম পড়ে যাচ্ছে, তাই তুমি এই বাড়ি থেকে যাও, না হলে আমি চলে যাব। কিরে খগেন, সব ব্যবস্থা ঠিক মতো হয়েছে তো? কোনো গন্ডগোল পাকাসনি তো? না না মোড়ল মশাই, কি যে বলেন না। হ্যাঁ, আপনার কোনো চিন্তা করতে হবে না, সব ঠিক মতোই আমি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু করছি, কোনো ভুল হবে না। ঠিক আছে, জানিসই তো আমি কিন্তু সবকিছু নিখুঁতভাবে করতে পছন্দ করি, যেন কোনো ভুল না হয়, সেটা মাথায় রাখিস। কোনো ভুল হবে না মোড়ল মশাই, আপনি চাইলেই দেখে আসতে পারেন। ঠিক আছে, আমার দেখবার দরকার নেই। তুই ইলিশ মাছের ব্যবস্থা করেছিস তো? হ্যাঁ মোড়ল মশাই, আমি গোপালের কাছে গিয়ে ইলিশ মাছের কথা বলে এসেছি। ও নদী থেকে ভালো ভালো ইলিশ মাছ এনে দেবে বলেছে। গোপাল তো ভালো মানুষ, ওর কথার দামও আছে, কিন্তু সময় মতো মাছগুলো এনে দিতে পারবে তো? আপনার চিন্তা করতে হবে না, এই গোপালের কাছ থেকে আমি ঠিক সময় মতো মাছ আনিয়ে নেব। সব ভালোভাবে হলেই হলো, না হলে তো লোকের কাছে মুখ দেখানো দায় হয়ে যাবে। আপনি খামোকাই এত চিন্তা করছেন মোড়ল মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো ভুল হবে না। আপনার ছেলে বৌমা আসবার আগেই সব আয়োজন হয়ে যাবে। ঠিক আছে খগেন, তুই তোর কাজ চালিয়ে যা। কোনো অসুবিধা হলে আমাকে জানাস, আমি ততক্ষণ এই দিকটা দেখি, কেমন? একদম মোড়ল মশাই, সে আবার বলতে, আমি তো আপনাদেরই লোক, ঠিক সময় মতো আপনাদের সব কাজ করে দেব। যাক, তাহলে একটু নিশ্চিন্ত হলাম। ঠিক আছে, তুই এবার একটু যা। ইস, তুমি যে কেন আনলে এই ধ্যার ধারে গ্রামে? আমি আর হাঁটতে পারছি না। আরে একদিনেরই তো ব্যাপার পূজা, একটু ধৈর্য ধরো না। কি দরকার ছিল এখানে আসার? শহরেই তো ভালো ছিলাম। এখানে কাদা ধুলো, ছাগল মুরগির গন্ধ, উফ। তুমি তো আসবে বলে বায়না করছিলে, এখন এসব বলে তো আর কোনো লাভ নেই। একটা দিন থেকে তারপরে দেখা যাবে। আমি তো এটাই বুঝতে পারিনি যে গরুর পেছন পেছন গোবর কাদা পেরিয়ে হাঁটতে হবে। আরে এত জ্বালাতন করো না তো পূজা, গ্রামে ঘুরতে আসলে এটুকু সমস্যা হবেই। আমি কখনো শহরের পাকা রাস্তা ছেড়ে এরকম গ্রামের রাস্তায় হাঁটিনি, আমার তো সমস্যা হবেই। জীবনে এত অভিযোগ রাখতে নেই পূজা, একটু মানিয়ে নিতে শেখো, তাহলে জীবনটা অনেক সুন্দর হয়। মানে শিখে নাও, মানিয়ে নিতে শেখো, এসব আর শুনতে ভালো লাগছে না। আমি কি শহর থেকে এখানে এসেছি কষ্ট ভোগ করতে নাকি ঘুরতে? চত্ব সব ভালো লাগে না। আহা, এত রাগ করো না, দেখো চারিদিকটা কত মনোরম, কত সবুজে ভরা। শহরে কি তুমি এসব পেতে কখনো? সেই সবুজে ভরা গ্রাম নাকি আরো কিছু? শুধু গরম, ধুলো, কাদা, গোবর, এছাড়া আর আছেটাই বা কি তোমার গ্রামে? ভেবেছিলাম চারিদিকটা ঠান্ডা বাতাস বইবে, তার তো কিছুই হচ্ছে না। তোমার দুঃখ দেখে আমি কষ্ট পাবো না হাসবো, সেটাই বুঝতে পারছি না। একদমই আর কি মারবে না তো। তোমার সাথে গ্রামে আসাটাই আমার ভুল হয়েছে। তুমি গ্রামের ওই গরুগুলোর সাথেই চলে যাও, আমি পরে যাচ্ছি। আহা, এত রাগ করো না। আরে চলো চলো চলো। আরে রতনদা যে, তাই দুপুরবেলায় গাছতলায় একা বসে আছো কেন? শরীর খারাপ নাকি? না রে গোপাল, শরীর খারাপ না, এমনি কিছু ভালো লাগছে না, তাই বসে আছি। দা মুখটা কেমন শুকনো লাগছে, ব্যাপারটা কি? ব্যাপার আর কি তোকে বলে লাভ হবে রে? আরে রতনদা বলি, দেখো না যদি কোনো সাহায্য করতে পারি। তুই আর কি বুঝবি রে সংসারের জ্বালা, উঠতে বসতে নীলিমার সাথে ঝগড়া হয়, আর ভালো লাগে না। কেন, নীলিমার সাথে আবার কি নিয়ে ঝগড়া বেড়েছে তোর? সারাদিন খালি বকবক করে, ঝগড়া করে, বলে মাকে ঘর থেকে বের করে দাও, আর আমি পারছি না। এ আবার কেমন কথা? বুড়িমাকে বাড়ি থেকে বের করে দেবে, এটা বলা তো ভুল। এটা কিভাবে বললো নীলিমা? আমাকে বলে মাকে ঘর থেকে বের করে দিতে, আমি পারবো না বলাতে না। আমার সাথে সেই কি ঝামেলা পাকায়, বলেছে মানে বুড়িকে, মানে আমার মাকে ঘর থেকে বের না করলে ও নাকি ঘর ছেড়ে চলে যাবে। তুমি তো তাহলে ভারী সমস্যায় আছো রতনদা। আরে তোর কি আমার কষ্টে আনন্দ হচ্ছে নাকি? মিচকি মিচকি হাসছিস যে? না না রতনদা, হাসতে যাব কেন? ভাবছি নীলিমা এমন ব্যবহার বুড়িমার সাথে কিভাবে করছে। সেটাই তো ভাবছি রে, এখন আমি কার দিকে যাব? মাকে ঘরে রাখলে নীলিমা ঘর ছেড়ে চলে যাবে, নীলিমাকে রাখতে গেলে মাকে ঘর ছাড়া করতে হবে। করবোটা কি সেটাই বুঝতে পারছি না। বুড়িকে নিয়ে নীলিমার অভিযোগটা কি, সেটা কি জিজ্ঞাসা করেছো রতনদা? ওর অভিযোগ আমার মা কোনো কাজ করে না, সারাদিন বসে থাকে, আর ও নাকি সারাদিন সব কাজ বাজ করে, সেটা নিয়ে ঝামেলা, এত রাগ।
বুড়িমার বয়স হয়েছে, বুড়িমা কি আর আগের মতো এত কাজ করতে পারে? নীলিমার তো এটা বোঝা উচিত, তাই না? আহা, পলাশ, বৌমা, তোমরা এসেছো? কতদিন পরে তোমাদের দেখলাম। আরে পলাশজি, কেমন আছিস? পূজা, তুমি কেমন আছো? এই তো ভালো আছি খগেন দাদা। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, এইদিকে সবাই ভালো আছে, তোর চিন্তা করতে হবে না। তোদের এখানে দেখে যে আমার কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তেল দিও না তো খগেনদা, চামচা কোথাকার। সব সময় সব বিষয় নাক না গলালে ভালো লাগে না, তাই না? এমন করে বলছো কেন? মানে আমি তো তোমাদেরকে ভালোবাসি, তাই জন্যই তো মানে আহা বৌমা, তুমি রাগ করো না। খগেন আমার খুব খেয়াল রাখে, ও ভালো ছেলে। ভালো ছেলে না তো অন্য কিছু। ঠিক আছে, দেখা যাক ভালো নাকি মন্দ। শহরে মেয়ে এখানে এসে দিমাগ দেখাচ্ছে, কাউকে মানুষ বলে মনেই করে না। আচ্ছা, তোমরা অনেক দূরে এসেছো, যাও যাও, ঘরে গিয়ে হাত পা ধুয়ে নাও। হ্যাঁ বাবা, এই তো যাচ্ছি। পূজা, চলো চলো, ঘরে চলো। খগেন, তুই এসব বাদ দে, তুই বরং যা, গোপালের কাছ থেকে ইলিশ মাছগুলো নিয়ে আয়, যা। হ্যাঁ, এই তো যাচ্ছি মোড়ল মশাই। রাগ করিস না খগেন, হ্যাঁ, শহরের মেয়ে তো, তাই ওরকম একটু বলে ফেলেছে। পূজা, কিছু মনে করিস না, হ্যাঁ? ঠিক আছে মোড়ল মশাই, আপনি যখন বলছেন কিছু মনে করবো না। নীলিমা, তুমি মাকে দিয়ে রান্না করাচ্ছ কেন? নিজে রান্না করতে পারো না? ওই বুড়ো মানুষটাকে দিয়ে রান্না করাচ্ছ তুমি? উফ, চিল্লিও না তো। বুড়ি তো সারাদিন বসে বসে শুধু খাই আর খাই, কোনো তো কাজ করে না। আমার মাথা যন্ত্রণা করছে, তাই বুড়িকে বলেছি একটু রান্না করতে। এতে এত রাগ করার কি আছে? তোমার মাথা যন্ত্রণা করছে বলে তো মনে হচ্ছে না। তুমি তো দিব্যি সুস্থ বসে আছো, মাকে হুকুম করছো বসে বসে, হ্যাঁ? হুকুম করছি তো বেশ করছি, তাতে তোমার কি? তুমি এখান থেকে যাও তো। তোমার সাহস তো কম না নীলিমা। ওই বয়স্ক মানুষটাকে দিয়ে তুমি কাজ করাচ্ছ, আর আমি বলাতে আমার মুখে মুখে তর্ক করছো। সারাদিন তো মা মা করো না তো। সেই তো দিনের শেষে আমি না রান্না করলে খাবার জোটে না তোমাদের। তুমি যদি আর একটাও বাজে কথা বলেছো না, দেখবে দেখবে। তুমি তুমি আমায় চড় মারলে। আমি এর শেষ দেখে ছাড়বো। আমি এখনই যাব মোড়ল মশাইয়ের কাছে তোমার নামে নালিশ করতে। আরে যাও যাও, মোড়ল মশাই যদি সত্যিটা জানতে পারে তাহলে উল্টে তোমাকে কথা শুনিয়ে দেবে, এটা মনে রেখো। তোমার সংসার আমি আর করব না। প্রত্যেক দিন অশান্তি এই বুড়িটাকে নিয়ে। আজকে আজকে একটু মাথার যন্ত্রণা করেছে বলে বুড়িটাকে রান্না করতে বলেছি বলে তুমি আমায় চড় মারলে। দেখো দেখো এবার আমি কি করি, তুমি দেখো। ঠিক আছে, যাও, তোমার যাকে যা বলবার আছে বলো গিয়ে, ভয় পাই না। আর যাই হয়ে যাক, মোড়ল মশাইয়ের কাছে তোমার নামে আমি নালিশ করেই ছাড়বো। আরে গোপাল, কোথায় যাচ্ছিস এখন? আমি তো তোর সাথে দেখা করতে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, বলো আবার কি দরকার? মানে কি দরকার ভুলে গেছিস নাকি? তোকে যে ইলিশ মাছ আনতে বললাম সেগুলো কি নদী থেকে এনেছিস? হ্যাঁ, মাছ এনেছি তো, আমি সেটাই দিতে যাচ্ছিলাম তোমার কাছে। যাক, রাস্তায় দেখা হয়ে গেল, ভালোই হলো। ঠিক আছে, দে মাছগুলো দে। এই নাও। তা খগেন দাদা, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? কিছু হয়েছে নাকি? কি আর বলবো গোপাল, মনটা ভালো নেই বুঝলি। সে কি, মন ভালো নেই কেন? তোমার মুখ দেখেই বুঝেছি খগেনদা। তা হয়েছেটা কি সেটা বলো তো। আরে মোড়ল মশাই ছেলে পলাশ আর ওনার বৌমা এসেছে আজকে। তা মোড়ল মশাইয়ের বৌমা পূজা আমাকে কত কিছু বলে অপমান করেছে, তাই জন্যই মনটা খারাপ। ওসব নিয়ে মন খারাপ করে থেকো না, ওরা শহুরে মেয়ে, ওরা তো ওরকম বলবেই। ঠিক বলেছিস গোপাল, কিন্তু মোড়ল মশাইয়ের বৌমার কথায় আমি বড্ড কষ্ট পেয়েছি। আর কষ্ট পেয়ে কি হবে? তোমাকেই তো সেই ইলিশ মাছটা নিয়ে যেতে হবে। যাও যাও, দেখো, ইলিশ মাছ খেয়ে যদি খুশি হয়। আচ্ছা, দেখা যাক কদ্দূর কি হয়। মোড়ল মশাই বাড়িতে আছেন? আরে নীলিমা, দৌড়াতে দৌড়াতে আসছো যে, কি হয়েছে কি? মোড়ল মশাই, আমায় রতনের হাত থেকে বাঁচান। দিন দিন ওর অত্যাচার বেড়েই চলেছে, আমি যে আর সহ্য করতে পারছি না। শোনো নীলিমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, আমি কালকে এই ব্যাপারটা নিয়ে রতনের সাথে কথা বলবো। না মোড়ল মশাই, কালকে না,
আপনি আজকেই এর কোনো একটা বিহিত করুন। তুমি বুঝতে পারছো না নীলিমা, আজকে আমার বাড়িতে আমার ছেলে বৌমা এসেছে। তুমি কালকে এসো, আমি কালকে রতনকে ডেকে কথা বলবো। মোড়ল মশাই, আমি তো কখনো আপনার কাছে কোনো কিছুর জন্য আসিনি। আজ আমায় এভাবে তাড়িয়ে দেবেন না দয়া করে। তাড়িয়ে দিচ্ছি কোথায়? বললাম তো কালকে আসো, আমি কালকে তোমার সমস্যার সমাধান করে দেব। না মোড়ল মশাই, আজকেই আপনার কিছু একটা করতে হবে, না হলে হবে না। বাবা, অবাক হচ্ছে আপনার ব্যবহার দেখে। আপনি তো এই গ্রামের মোড়ল, একজন গ্রামবাসী আপনার কাছে অন্যায়ের বিচার চাইতে এসেছে, আপনি তাকে ফিরিয়ে দেবেন? পূজা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আপনাকে কিছু বলতে হবে না বাবা, আমি আড়াল থেকে সবটাই শুনেছি। আমি বলছি, আপনার এই অন্যায়ের বিহিত করতেই হবে। আমি তো বলেছিলাম নীলিমাকে কালকে ওদের ব্যাপারটা আমি সমাধান করে দেব। এই আপনার অন্যায়ের উপর দৃঢ়ভাবে শাস্তি দেওয়া অন্যায় দেখে আপনি কিভাবে মুখ বুজে থাকতে পারছেন? তুমি আমাকে ভুল বুঝছো বৌমা, তুমি যেমনটা ভাবছো আমি তেমনটা না। আমি যেটা বোঝার বুঝে গেছি, আপনাকে আর ভাঙিয়ে কিচ্ছু বলতে হবে না। এ কি, তুমি কোথায় গেছিলে পূজা? এই বাবার সাথে গেছিলে নাকি? এতক্ষণ লাগলো? আরে রতনের বাড়ি একটু ঝামেলা হয়েছিল, তাই সেটা সামলাতে গেছিলাম, সাথে বৌমা গেছিল। এ কি পূজা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে কি? তুমি জানো আজকে কি হয়েছে? গ্রামের এক ছোট লোক রতনের মা, ওই বুড়ি আমায় অপমান করেছে, বলেছে আমার নাকি মাথায় কোনো বুদ্ধি নেই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি কি হয়েছে, তুমি কেঁদো না। বাবা, কি হয়েছিল ওখানে? মানে বুড়িমা মানে কেন পূজাকে অপমান করলো? মানে নীলিমা এসেছিল আমার কাছে বিচার চাইতে, বলল রতন নাকি ওর গায়ে হাত তুলেছে, তাই আমরা গেছিলাম রতনের বাড়ি। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি নীলিমা বুড়িমাকে প্রচন্ড অত্যাচার করে, তাতেই রাগের বশে রতন নীলিমাকে চড় মেরেছে। তা সেটা জানবার আগেই বৌমা রতনকে যা নয় তাই বলে অপমান করেছিল। তাই বুড়ি বলেছে কিছু না জেনে বলবে না, তোমার মাথায় বুদ্ধি নাই, এইসব কথা আর কি। তুমি শান্ত হও পূজা, কেঁদো না। দেখো, এটা তুমি ভুল করছো। মানে না জেনে কাউকে তো এভাবে বলা উচিত না। তুমি নিজের ভুল স্বীকার করে নাও, তাহলেই তো হলো। তুমি ওই ছোট লোকদের কোনো ব্যবস্থা না করে উল্টে আমাকেই বলছো ক্ষমা চাওয়ার কথা? আমি তোমার থেকে এটা আশা করিনি। পলাশ, আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। এ কি বৌমা, কি বলছো তুমি এসব? তুমি এমন করো না, গ্রামে আমার একটা মান সম্মান আছে। তুমি কি পাগল হয়ে গেছো পূজা? একটু শান্ত হও, আমাদের কথাটা বোঝো। মানে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় কিন্তু। তাড়াতাড়ি পা চালাও লতা, মোড়ল মশাইয়ের বৌমা এসেছে। পূজা, চলো ওদের সাথে দেখা করে আসি। ঠিক বলেছ, এই তো হাঁটছি। পূজা আমাদের গ্রামে প্রথমবার আসলো বলে কথা। ওই দেখো, ওখানে কে একজন বসে আছে না? আরে পূজা মনে হচ্ছে তো। আরে পূজা, তুমি এখানে বসে আছো কেন? কি হয়েছে? দেখে তোমায় কেমন মন মরা লাগছে। কিছু হয়নি, আমি পলাশদের বাড়ি ছেড়ে চলে এসেছি। ওমা, কেন, কি হয়েছে? গ্রামের ওই রতনদার মা বুড়ি আমায় অপমান করেছে, আর সেটাই পলাশকে বলায় পলাশ বলেছে আমাকে ক্ষমা চাইতে। আমি কেন ক্ষমা চাইবো? সেই রাগেই আমি ঘর থেকে বেরিয়ে গেছি। পলাশ তো এমন করবার ছেলে নয়, ও কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। তোমায় বুড়িমা অপমান করেছিল কেন পূজা? রতনের সাথে নীলিমা ঝামেলা হয়েছিল, সেটার জন্য আমি রতনকে অপমান করেছিলাম। জানতাম না যে ওখানে নীলিমারই ভুল, তাই বুড়ি আমায় অপমান করেছে। দেখো পূজা, এসব আর মনে রাখতে হবে না। তুমি একটু শান্ত হও। তুমি তো ওই বাড়ির নতুন বউ। তুমি যদি এমন করো তাহলে কিভাবে হবে বলো তো পূজা? তুমি জানো না পূজা, রতনের বউ নীলিমা একদম ভালো মেয়ে নয়। রাত দিন সব সময় বিনা কারণে সবার সাথে ঝগড়া করে বেড়ায়, তাই নীলিমাকে কেউ দেখতে পারে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপালদা, লতা বৌদি। বুঝতে যখন পেরেছো তাহলে চলো এবার বাড়ি ফিরে চলো, আমরা তোমায় নিয়ে যাচ্ছি, চলো। তুমি এত চিন্তা করো না বাবা, আমি পূজাকে ঠিক খুঁজে আনবো। আমাকে ক্ষমা করে দে পলাশ, আমার ভুলের কারণেই আজকে বৌমা ঘর থেকে বের হয়ে গেছে।
না না, তোমার কোনো ভুল নেই। তুমি তো অন্যায়ের প্রতিবাদ করেছো, ওখানে পূজারই ভুল ছিল। পূজা নিজের ভুল বুঝতে পারলে ঠিক আবার ফিরে আসবে, তুমি দেখো। তোরা প্রথম এই বাড়িতে আসলি, আসবার পরে বৌমার এমন ব্যবহার আমি সত্যি খুব দুঃখ পেয়েছি রে পলাশ। ওই তো পূজা চলে এসেছে। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে আসলে এটা দেখে আমি খুব আনন্দ পেয়েছি পূজা। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিন। আমি সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি দুঃখিত। খগেনদা, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তুমি আমার কথায় কিছু মনে করো না। ঠিক আছে পূজা, তুমি আর মন খারাপ করো না, তোমাকে সবাই ক্ষমা করে দিয়েছে। এই যে লতা, শোনো, ভালো করে ইলিশ মাছটা রান্না করো তো, বিভিন্ন রকমের পদ তৈরি করো। এমন খুশির দিনে ইলিশ মাছ দিয়ে পলাশ আর পূজার বউ ভাত হবে, সাথে জমিয়ে ভুড়ি ভোজ হবে। আচ্ছা, আমি অনেক ধরনের ইলিশের পদ বানিয়ে খাওয়াবো আপনাদের মোড়ল মশাই। ঠিক আছে লতা, তুমি ভালো করে রান্নাটা করো।